তুমি কি আমাকে বললে? আরও কিন্তু কিন্তু করেই বলল, হ্যাঁ আপু, আমি তো আপনাকেই বললাম। কেন, আপনার মনে হলো না? সেটা নয়, আসলে এমনিতেই। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট হল 3rd ফ্লোরে, কর্নারের যে রুমটা, 212 নম্বর, সেটাই। থ্যাংক ইউ সো মাচ আপু, বলেই আরিশের দিকে কোনো রকম দৃষ্টি না করেই বিদায় নিল। আরিশ ততক্ষণ আরুর দিকেই তাকিয়েছিল যতক্ষণ না আরুষি ওর চোখের সামনে থেকে মিলিয়ে গেছে। মালিহাও আরুষের কাণ্ড দেখে কিছু বলার সাহসই পায়নি, কারণ আরিশ এইসব মেয়েদের ব্যাপারে কথা বলতে একদমই পছন্দই করে না। সেই দিন আরুষির মাঝে আলগা একটা ভালো লাগা কাজ করেছিল আরিশের প্রতি, সবার থেকে অন্যরকম কারোর সঙ্গেও মিলিয়েই না। কথাগুলো ভাবতে ভাবতেই আরুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে আরুকে জড়িয়ে ধরল। আরুও আরিশের কাঁধে মাথা রেখে ওদের যাত্রাটা অনুভব করতে লাগলো। রিক্সা থেকে নামতেই আরাব আর সানা ওদের কাছে এগিয়ে এলো। আরাব আরিশকে কিছুটা কিন্তু কিন্তু করে বলল। আসলে কি বলতো? আরবের কথার টোন শুনেই আরিশ বুঝতে পেরেছে যে আরব কী বলতে চাইছে, তাই আর বেশি খেয়ালি না করে আরিশ বলল, বুঝতে পেরেছি, তোদের আলাদা সময় চাই, তাই তো? আচ্ছা যা, তবে একসঙ্গে কিন্তু বাড়িতে ফিরতে হবে, বলে দিলাম। হ্যাঁ, নিশ্চয়ই, বলে ওরা দুজন হাত ধরে বেরিয়ে গেল। তারপর দুজন সামনে হাতে হাত ধরে এগিয়ে হাঁটতে লাগলো। একটা পার্কে বেড়াতে এসেছে ওরা দুজন। আশেপাশের কত ভালোবাসার মানুষ হাতে হাত রেখে বসে আছে, একান্ত সময় পার করছে। হঠাৎ কিছুটা দূরে নজর যেতে আরিশ আরশিকে বলল, আরু পাখি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আপনি এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? তবে কথাটা হয়তো আরিশ শুনল না, বলার আগেই চলে গেছে। আরুষির একটু রাগ হলো আরিশের উপরে, না বলেই হুট করে কোথায় চলে গেল তাই। তারপর দৃষ্টি নিক্ষেপ করলো লেকের জলের দিকে। বিকেলে সূর্যের আলোতে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। ওর খুব ইচ্ছা হচ্ছে এখন জলে পা ডুবিয়ে বসে থাকার, তবে যার সঙ্গে বসে থাকবে সেই মানুষটাই উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আরও বোর হয়ে চলেছে, তবে হারিসের আসার নামই নেই। হঠাৎ করেই চুড়ে আলতো স্পর্শ পেয়ে বুঝতে পারলো যে আরিশ এসেছে। তার সঙ্গে একটা সুন্দর সুগন্ধ বাতাসে ভেসে আসছে। বুঝতে বাকি রইল না যে বেলি ফুলের মালাটা সযত্নে হাত খোপা করে আরিশ ওর মাথায় বেঁধে দিয়েছে। মুচকি হাসছে আরও আরিশের কাণ্ড দেখে। আরিশের সমস্ত রোম্যান্টিকতা আজকে খুব সুন্দরভাবেই প্রকাশ পাচ্ছে। অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি করছে। আরিশ তারপর আরশিকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে গালি হাত রেখে বলল, তোমার জন্য মালটা আনতে গিয়েছিলাম আরু পাখি। আমি জানি আমি খুব লেট হয়ে গেছি, আই এম রিয়েলি সরি। আরিশের কাণ্ড দেখে আরও মুচকি হেসে ফেলল। এত লোকের মাঝে আরিশ ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য কান ধরতেও দ্বিধাবোধ করেনি। আরুষি আরিশের হাতটা কান থেকে নামিয়ে নিয়ে বলল, কান ধরতে হবে না, আমি আর রেগে নেই। আরিশ আর আরও দুজনেই মুচকি হাসতে লাগলো। লেকের ধারে যাই, আমার খুব ইচ্ছে করছে ওখানে যেতে। আমার আরু পাখি বলেছে, তার মানে যেতেই হয়। দুজন জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে আর ভালোবাসাগুলো মিলিয়ে দিচ্ছে একসঙ্গে। হঠাৎ আরও কাঁধে একটা হাতের স্পর্শ পেতে অত্যন্ত কৌতূহলের সঙ্গে পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা পিচ্ছি বাচ্চা দাঁড়িয়ে খিলখিল করে মুখটা হাত দিয়ে চেপে ধরে হাসছে আরুর দিকে। বাচ্চাটার হাসি দেখে আরুর মন ভরে গেল। বাচ্চাটিকে দেখে আরু আর আরিশ দুজনেই জল থেকে উঠে এলো। আরিশ নিচু হয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিল। আরু মেয়েটার গাল দুটো টেনে, তোমার নাম কি? আমার নাম আয়ুষী। আরিশ আর আরু মুচকি হাসছে। আরুষি আরিশের থেকে আয়ুষীকে কোলে নিল। তোমার তো দেখছি আমার আরু পাখির মতো নাম। তোমার আরও পাখি হাতে, কিন্তু জানো তো আমাদের নেই। আমাদের তো টিয়া পাখি হাতে, সে আমার সঙ্গে কথা বলে। তাই? তা তোমার আরও পাখিটা কোথায়? আরিশ আয়ুষীর গালে চুমু দিয়ে বলল, তুমি যার কোলে উঠেছ সে আমার আরু পাখি। এ বাবা, তোমার পাখি তাহলে না কিপটা। আয়ুষীর পাকা পাকা কথা শুনেই ওরা দুজনেই হাসতে হাসতেই শেষ।
তারপর আধো আধো কণ্ঠে কথাগুলো সৌন্দর্যই যেন দ্বিগুণ করে দিয়েছে। আম্মু, তোমার এই সুন্দর নামটা কে রেখেছে? আমার দাদিমা রেখেছে। তোমার দাদিমা কোথায়? জানো তো, আমার দাদিমা রোজ নামাজ পড়তে গিয়ে খুব কান্না করে। আরিশ আর আরুষি দুজন দুজনের দিকে অবাক চোখেই তাকালো। তারপর আরিশ বলল, না না, দাদিমা তো আমার ফুফু আমার জন্য কাঁদে। দাদিমা ফুফুকে খুঁজে পায় না, কোথায় হারিয়ে গেছে। বলেই আয়ুষী কান্না করে দিল। ওদের কথায় কথায় আয়ুষীর বাবা মা ওর কান্না শুনে ছুটে এলো। আই অ্যাম রিয়েলি সরি, ও আপনাদেরকে বিরক্ত করলো। আসলে আমার আম্মু একটু অসুস্থ, তো তাই ওনাকে একটু খেয়াল রাখতে গিয়ে আয়ুষী এখানে চলে এসেছে। কোথায় আপনার মা? আসলে ওই দিকে বসে আছে একা একা। আমি আর আমার ওয়াইফ এতক্ষণ ওখানেই ছিলাম, তার মাঝে আয়ুষী চলে আসে। আপনার মা কি খুব অসুস্থ? ও অসুস্থ, তবে তা মানসিক দিক থেকে। আয়ুষী যখন ওনার কথা বলছিল তখন আরুষির কষ্ট হচ্ছিল। আর এখন যখন উনি এখানেই আছেন, তাহলে দেখা করতে সমস্যা কোথায়? আমরা কি ওনার সাথে একটু দেখা করতে পারি? আই মিন, এত দূর অবধি পরিচিত হয়ে দেখা না হলে খুব খারাপ লাগবে আর কি। কোনো সমস্যা নেই আয়ুষ। আরুষি আয়ুষীকে কোলে নিয়ে আরিশের সাথে ওনাদের পিছন পিছন যেতে লাগলো। আরও যত এগিয়ে যাচ্ছে হাত পিঠটা যেন ততটাই বেড়ে চলেছে। তবে কেন তা জানা নেই। ওনার সামনে যেতেই মুখের ভেতর মোচড় দিয়ে উঠল। উনি এক মনে সামনের দিকে তাকিয়ে বসে আছেন, হয়তো দীর্ঘ কোনো ব্যথা নির্মূল করার চেষ্টা করছেন। পাশে বসে আছেন প্রায় 70 বছর বয়সের একজন বয়স্ক লোক। বুঝতে বাকি রইল না যে ওটা ওনার স্বামী। আরও সেই ধীর পায়ে ওনার সামনে যেতেই অদ্ভুত এক টানে উনি আলতো চোখে আরুর দিকে তাকালেন। চোখ দিয়ে ওনার পানি গড়িয়ে পড়ল। আরুষি হাঁটু গেড়ে বসে ওনার চোখের জলটা মুছে দিল। উনি নিস্তব্ধ, যেন কথা বলার ভাষাটা হারিয়ে ফেলেছেন এমন। আপনি কাঁদবেন না প্লিজ, আপনাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। উনি আরুষির গালে আলতো করে স্পর্শ করে বললেন। ওনার স্বামী ওনার কাঁধে হাত রাখলেন, বলে উঠলেন, সবার কপালে যেমন কন্যা সুখ থাকে না, হয়তো আমার কপালেও নেই, আল্লাহ হয়তো রাখেনি। ওনাদের এমন আবেগপ্রবণ কথা শুনে আরুষির মনে হচ্ছে যেন ওনাকে জড়িয়ে ধরে হাও মাও করেই কাঁদতে এবং ওনার কষ্টে নিজেকেও সামলিয়ে রাখতে। রিক্সা করে বাড়ি ফিরছে আরু আর আরিশ। তবে আরুকে আর আগের মতো ঠিক প্রাণোচ্ছল দেখাচ্ছেই না, যতটা না আসার সময় দেখাচ্ছিল। হয়তো ওই মহিলার কাতর কথায় কষ্ট পেয়েছে খুব, তবে ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে চায় আরিশ। সেখান থেকে আসার আগে ওনাদের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে এসেছে আরিশ, যাতে যোগাযোগ বজায় থাকে। তবে এই মুহূর্তে আরুষিকে সামলানোটা দরকার। সারা রাস্তায় আরও চুপচাপ ছিল। রিক্সাটা বাড়ির সামনে এসে থামতেই ওনাকে কিছু না জানিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল আরু। আরিশ বুঝতে পারছে আরুর মনের অবস্থা। রিক্সার ভাড়াটা আরিশ মেটাতেই সানা বলে উঠল, ভাইয়া, আরুর হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? কিছু কি হয়েছে, নাকি তুই আবার ওকে কিছু বলেছিস? আরিশ চিন্তিত হয়ে বলল, আর ওনাদের সঙ্গে কথা বলার পর থেকেই আরু পাখির মন খারাপ। হয়তো ওনাদের দুঃখে বড্ড বেশি কষ্ট পেয়েছে। বড্ড বেশি নরম মনেরও যে কোনো কারো কষ্টকে সহজে নিজের করে নেয়, তার জন্য আরও বেশি কষ্ট পায়। চিন্তা করিস না, আমি সামলে নেব। সানা দাঁত বের করে হেসে বলল, সে আমি জানি না যে আমার ভাইয়া কি কি পারে আর কি কি পারে না। আরিশ সানার কানটা ধরে বলল, বড্ড বেশি পেকে গেছো তুমি, বুঝেছি। সব কিছু আরাফের কাছ থেকেই শিখেছো। তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করছি, চিন্তা করো না। আরিশের কথার পরিবর্তে সানা হাসতে লাগলো। ওরা ঘুরতে থেকে বাড়ি আসার পর আরিশ আরুর সাথে ভালোভাবে সময় কাটাতেই পারেনি। আরও বাড়িতে এসে রান্নাঘরে চলে গেছে। রাত্রে ডিনারটা নাকি ও বানাবে, তাই আলাদা করে ওর সঙ্গে আর কথা বলাই হয়নি। তাছাড়া কিচেনে আরিশের মাও আছেন, তাই আর যেতেই পারছে না আরিশ। কোনো বাইরের লোক থাকলে আরিশ কিছু মনেই করতো না, কিন্তু বাড়ির লোকের সামনে একটু তো নিজেকে সংযত করে রাখতে হবে, নাইলে তারা কী ভাববে। হঠাৎ করে আরিশের ফোন আসতেই আরিশ
রুম থেকে বেরিয়ে গেল। আরও রান্নাঘরের সব সবজিগুলো কাটছে আর অনিকা খান ওর পাশে দাঁড়িয়ে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন। মেয়েটা একা সব কিছু সামলাতে পারবেই কিনা সেই কারণেই উনি রয়েছেন। জানো তো মামনি, আমার ওনাদের জন্য খুব খারাপ লাগছে। ওনারা নিজেদের সন্তানকে হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছেন না। জন্ম দেওয়ার কয়েক মাস অবধি নাকি ওনাদের পেয়েছিলেন, তারপর নাকি হারিয়ে ফেলেছেন। ওনাদের কত কষ্ট, তাই না? আরিসের মা আর উত্তরে কিছু বললেনই না, মনে মনে বলতে লাগলেন, তুইও যে এরকমই কারো সন্তান রে মামা, তোকে যে। এই বলে আর কিছু ভাবতেই পারল না। তখনই আরও বলে উঠল, আল্লাহ যেন ওনাদের সন্তানকে আবার ওনাদের কাছে ফিরিয়ে দেন, তাহলে ওনারা এই কষ্ট থেকে মুক্তি পাবেন। আল্লাহ যেন তোর দোয়া কবুল করে মামুনি। আপনি সব ঠিকঠাক বলছেন তো? মানে এটা কোনো ভুল খবর না তো? আমি যা বলছি একদম সত্যি বলছি। সব ঠিকঠাক খোঁজখবর নিয়েই আপনাকে বলছি স্যার। আর যা বলেছি তাতে কোনো ভুল নেই। আপনি একবার আসল অপরাধীকে ধরতে পারবেন। আরিশ লোকটার সাথে হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক বড় উপকার করলেন আমার। আপনার এই খবরটা হয়তো অনেকগুলো জীবন পাল্টে দিতে পারে, তা আপনি হয়তো জানেন না। আমি জানি স্যার, আপনি যা বলবেন সবার ভালোর জন্যই বলবেন। স্যার, ম্যাডাম ভালো আছেন? আরিশ মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো। আল্লাহ যেন সব সময় এইভাবে ওকে হাসি খুশি রাখে। আমিন। রাত্রে ডিনার করে আরিশ রুমে যেতেই দেখল আরুষি ওয়াশরুমেই গেছে। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠতে তার রিসিভ করার জন্য ফোনটা হাতে নিয়ে বাইরে চলে গেল আরিশ। প্রিন্সিপালের ফোন এসেছে, হয়তো আরিশের এই সাফল্যের ব্যাপারে কিছু বলবেন। আরুষি রুমে এসে দেখল আরিশ রুমে নেই। ও ভাবলো হয়তো এখনও নিচেই আছে, তাই আরিশের জন্য অপেক্ষা করতে লাগলো। রুমের ভেতর একটু বসে রইল। সেখানে বসে থাকতে থাকতে যেন দমটা বন্ধ হয়ে আসছে, ভালো লাগছে না কিছুই। বারবার পায়চারি করছে আর বারবারই চোখে ভেসে আসছে ওই মহিলার কাতরত্ব, তার সন্তানকে ফিরে পাওয়ার। শুধু একটু পায়চারি করে শান্ত হলোই না, তাই না পেরিয়ে ছাদে চলে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আরও, আর ব্যস্ত নগরের দিকে তাকিয়ে দৃষ্টিপাত করছে। এই শহরে মানুষ কত ব্যস্ত, কারোর কারোর জন্য সময়ই নেই। কেউ বা সব কিছু পেয়ে অখুশি, আবার কেউ বা কিছু না পেয়ে সুখী। এক অদ্ভুত নিয়মে যেন জীবনটা পরিচালিতও হয়। যেভাবে সৃষ্টিকর্তা ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনভাবেই এগোচ্ছে। হাসি, দুঃখ, বেদনা, আনন্দ সব কিছু মিলিয়ে জীবনটা চলে যাচ্ছে। জীবনের প্রতি অভিযোগ করলেও তা বৃথা, কারণ সৃষ্টিকর্তা নিজেই তেমনটা চেয়েছেন। তিনি যেমন দুঃখ দেন, আবার দুঃখের পরেও কষ্টটা নির্মূল করে দেন আনন্দ দিয়ে। তাই সময়ের অপেক্ষা করে তার বিধানের উপর ভরসা রাখা উচিত। বাইরে ঠান্ডা বাতাসগুলো যেন আরও শরীর আর মন উভয়কেই ছুঁয়ে যাচ্ছে। এত ক্লান্ত আর ব্যস্ততার মাঝেও নিজেকে অনেকটাই স্নিগ্ধ লাগছে আরুর। তবে পাশে যদি এখন আরিশ দাঁড়িয়ে থাকতো তাহলে মন্দ হতো না, এই কথাটা আরও মনে মনেই ভাবছিল। তখন হঠাৎই পেটে কারো শীতল হাতে স্পর্শ পেয়ে কিঞ্চিত কেঁপে উঠল আরও। ভাবতে বাকি রইল না যে প্রিয় মানুষের কথা মনে পড়তে সে হাজিরা দিতে এখন তার কাছে উপস্থিত। খোপা করে রাখা চুলগুলো আলতো করে স্পর্শ করে খুলে দিল আরিশ। খোপাটা খুলে দিতেই চুলগুলো ছড়িয়ে পড়ল, আর তা প্রায় কোমর ছুঁই ছুঁই। আরিশ এখন আরও চুলের ঘ্রাণ নিতেই ব্যস্ত। বড্ড ভালোবাসি আরু পাখি তোমাকে। তুমি হিনা, আমি নিঃস্ব। তুমি আমার জীবনের শেষ সম্বল, আমার পরিণীতা। আরও আরিশের কথা শুনি মুচকি হাসল। হাজার কষ্টের মাঝেও আরিশের বলা কথাগুলো যেন ওর সমস্ত ক্লান্তি দূর করে দেয়। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে তখন। আরুষিকে আরিশ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলতে শুরু করলো, এমন করছো কেন আরু পাখি? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আরুষি মুখের এক চিলতে হাসি রেখে টেনে আরিশের গালে আলতো করে স্পর্শ করে বলল, আপনি কেন কোনো ভুল করতে যাবেন? আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আপনি যদি আপনার ভালোবাসা প্রকাশে কখনো ব্যর্থ হন, তবুও আমি ভাববো যে আপনি আমাকে ভালোবাসেন। হয়তো আমি একটু পাগলামি করি, তবে আপনার ভালোবাসা পাওয়ার জন্যই তো করি।
আপনার কাছে যদি এই ছোট ছোট আবদারগুলো আর এই দুষ্টুমিগুলো না করতে পারি, তাহলে আমার জীবনে আর অবশিষ্ট হিসেবে কিছুই রইল না। আরিশ আজকে যেন এক অন্য আরুষিকেই দেখছে। আজকে ওর মাঝে একজন রমণীর আভাস স্পষ্ট, যে সমস্ত জটিলতার সমাধান খোঁজার স্বাভাবিকতা বজায় রাখতেই পারে। আরিশ খেয়াল করলো যে আরুষি কিছুটা হলেও বিকেলের ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাই তার আর কোনোভাবেই আরুষিকে সেই সমস্ত কথাগুলো মনে করিয়ে ওর মুডটা খারাপ করতে চাইই না। হঠাৎ করে আরিশ খেয়াল করলো যে আরুষির চোখের কোণে জল জমে আছে। মুহূর্তে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের কোণে জমা থাকা জলটা এক কোণা দিয়ে গড়িয়ে পড়তে আরিশ ওর বৃদ্ধা আঙ্গুল দিয়ে তা মুছে দিল। তোমার কি হয়েছে আরু পাখি, আমাকে বলো। আরুষি আরিশের চোখের দিকে তাকিয়ে বলল, আমিও আপনার পরিণীতা হয়ে আপনাকে পৃথিবীর সকল ভালোবাসা এনে দিতে চাই। সকল ভালোবাসা আপনার কাছে উজাড় করে দিতে চাই। নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আমি একজন মা হতে চাই, আর একজন মা হওয়ার সুখ অনুভব করতে চাই। আরিশ আরুষের কথা শুনে অনেক অবাক হলো। হঠাৎ করেই আরুষির এমন পরিবর্তনে বাকরুদ্ধ কি বলবে কিছু বুঝে উঠতেই পারছে না। আরিশ নেশাগ্রস্ত কণ্ঠে বলল, তুমি এখন বড্ড ছোট আরু পাখি। দেবেন কি আমায় সেই সুযোগ? ভালোবাসবেন কি আমায়? ভালোবাসার এমন একটা পর্যায়ে এসে আরিশের আর কিচ্ছু বলার নেই। ও নিজেও চায় আরুষিকে নিজের সমস্তটা দিয়ে ভালোবাসতে। তাহলে আর আরুর কথার কোনো উত্তর না দিয়ে আরুষির চোখের পাতায় ভালোবাসার পরশ এঁকে ওকে কোলে তুলে নিল। সকালবেলা 11টা। আরিশের বাড়ির সবাই বসে আছে অডিটোরিয়ামের প্রথম সারিতে। ভার্সিটির টপারের বাড়ির লোক হিসেবে সবার মুখ হাসিতে খুশিতে ঝলমল করছে। আরিশের বাড়ির লোকের মাঝে আরুকে বসতে দেখে সবাই যেন একটু অবাকই হচ্ছে। তবে আরিশের সাথে আরুর ঠিক কী সম্পর্ক তা বুঝতেই পারছে না। অনেকেই ভাবছে যে আরু আরিশের বোন। তবে যার জন্য এত বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সে নিজেই উপস্থিত নেই। অনেকক্ষণ হয়ে গেল সবাই অপেক্ষা করছে, তবে আরিশের আসার নামই নেই। দেখে সানা আরুকে বলে উঠল, ভাইয়া কোথায় রে? ওকে তো দেখতে পেলাম না, কখন আসবে? আমি জানি না ঠিক, আমার ফোনটাও তো তুলছে না। ওদের কথার মাঝে হঠাৎ তিথি এসে উপস্থিত হলো। বেশ হাসি মুখে আরুর পাশে বসলো। তিথিকে হাসি মুখে দেখে আরুর মনটা যেন ভরে গেল। তিথির মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। হয়তো কোনো খুশির খবর আছে। আরু আর দেরি না করে তিথিকে জিজ্ঞাসা করলো, আজকে মনে হচ্ছে টিটি ম্যাডামের মুডটা খুব ভালো। তা কোনো খুশির খবর নাকি? তিথি আনন্দে আরুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এইবার আমার বাড়ির লোক নাহিদকে ঠিক মেনে নেবে, আমি শিওর, আর না করতে পারবে না। আরু ভ্রু কুচকে অনেক কৌতূহল এর সাথে বলল, হঠাৎ কি হলো রে? কোন মিরাক্কেল? আর নাহিদ একটা কোম্পানিতে জব পেয়ে গেছে, খুব ভালো স্যালারি দিবে বলল, তাই আর কোনো চিন্তা রইল না আমাদের। আরু আনন্দে তিথিকে জড়িয়ে ধরে বলল, এ তো খুব ভালো খবর। আনন্দটা আজকে দ্বিগুণ হয়ে গেল। ওদের কথার মাঝখানে হঠাৎ মাইক্রোফোন নিয়ে প্রিন্সিপাল বলতে শুরু করলেন, আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এবং আমাদের কৃতি ছাত্র আরিশ খান খুব শীঘ্রই আসবে। কথাটা শুনেই আরুষি আবার আরুষের ভাবনায় মগ্ন হলো। সত্যিই তো, কি এমন কাজ যে আরিশ আসতে পারছে না? এখানে ওদেরকে আগে আগে পাঠিয়ে দিয়ে বললো যে তাড়াতাড়ি চলে আসবে। অফিসে নাকি একটা জরুরি কাজ আছে। আরুষি এবার নিজের জায়গা ছেড়ে উঠে সবার থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ালো। ফোনটা হাতে নিয়ে আরিশের নাম্বারে কল করতে গিয়ে ভুলবশত তুরানের কাছে কলটা চলে গেল। তুরান ফোনটা ধরতেই আরুষি ফোনটা ধরে চট জলদি বলতে লাগলো, কোথায় আপনি? আর এত দেরি হচ্ছে কেন? সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তখনই হাসতে হাসতে তুরান বলতে উঠল, আহারে, এটা স্যার নয়, এটা আমি রে, তুরান বলছি। স্যার তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলেন মনে হয়, কিন্তু এখন তোর তাড়াহুড়ো দেখে বুঝতে পারছি যে সত্যি ওনার কোনো তাড়া আছে। আরুষি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর
কোনো রকম নিজেকে সামনে নিয়েই বলল, সরি, আমি ভাবলাম উনি হয়তো। সমস্যা নেই। আসলে অফিসে একটা নিউ স্টাফ জয়েন হওয়ার জন্য তোকে স্যার সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন। কাজগুলো তাই একটু দেরি হয়ে গেল। ছেলেটা আমাদের বয়সী পায়, বা আমাদের থেকেও হয়তো কিছুটা বয়সে বড় হবে। কি যেন নাম? বেশ। ও, নাহিদ হয়তো। নাহিদ নামটা শুনি আরও অবাক হয়ে গেল। কারণ কিছুক্ষণ আগেই তিথি আরুকে বলেছিল যে নাহিদ ভাইয়া কোনো জব পেয়েছে। তাহলে তা কি আরিশের অফিসে? তখনই তুরান বলে উঠল, কোনো অনুষ্ঠানে গেছিস? আসলে কলেজ থেকে ওনাকে সম্বর্ধনা দেবে, সেই জন্য এখানে এসেছে। আর উনি নিজেই এখন বেপাত্তা। তুরান হাসতে হাসতেই বলল, আচ্ছা, তাহলে এ সময় আমি এভাবে নষ্ট করতে দিতে চাই না। আমি এখন রাখলাম, পরে কথা হবে। বলেই ফোনটা রেখে দিল। আরও যেন সব কিছু মিলিয়ে উঠতেই পারছে না। পিছন ঘুরে তাকাতেই দেখলেও দৌড় দৌড় করে আরিশ ওর দিকে এগিয়ে আসছে, সম্পূর্ণ অগোছালো দেখাচ্ছে। আরুর কাছে এসে আরিশ ক্রমাগত হাঁপাতে লাগলো। আই এম রিয়েলি সরি আরু পাখি, একটা জরুরি কাজ ছিল বলেই দেরি হয়ে গেল। আরও ভাবলো যে এই সমস্ত কথা পরে বলা যেতে পারে, এখনই বলে আরিশকে ব্যতিব্যস্ত করার কোনো দরকারই নেই। আরও আরিশের কাছে গিয়ে ওর অগোছালো চুলটাকে নিজের হাত দিয়ে ঠিক করার চেষ্টা করলো। সামান্য কিছুটা পরিপাটি করে পাঞ্জাবির খুলে থাকা বোতামটা সযত্ন করে লাগিয়ে দিল। আরুষি মুচকি হেসে বলল, আমি জানি, তবে এখন সবার আপনাকে প্রয়োজন। আপনি চলুন। বলে আরিশের হাত ধরে এগিয়ে গেল। আরও আরিশের হাত ধরে কিছুটা এগিয়ে গেল সামনের দিকে। তারপর কিছুটা ভিড়ের মাঝে যেতেই আরিশের হাতটা ছেড়ে দিল। আরিশ আরুর দিকে তাকালো। কি হলো আরু পাখি, হাতটা ছেড়ে দিলে যে? বাকিটুকু কি আমার সাথে চলবে না? আরুষি মুচকি একটা হাসি দিয়ে বলল, চলুন। জীবনে সফলতার এতটা পথ যখন নিজে একাই চলে এসেছো, তখন সাফল্য অর্জনের এই সময়টুকু কৃতিত্বটা আপনারই থাক। তাই আপনি একাই যাবেন। আরিশ আরুর কথা শুনে মুচকি হেসে আরুর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। তারপর বলতে লাগলো, জীবনে জীবনের সফল হওয়ার চেষ্টা করেছি, তখন আমি হয়তো একা ছিলাম, কিন্তু সফলতায় চূড়ান্ত শিখরে গিয়ে আমি তোমাকে পেয়েছি। তাই মাঝপথে এসে তোমার হাতটা ছেড়ে দিয়ে কাপুরুষের মতো একা একা সম্পূর্ণ কৃতিত্বটা নেয়া আমার স্বভাবের মধ্যে পড়ে না। যাদের যা প্রাপ্য তাদেরকে তার সম্পূর্ণ মর্যাদা দিতে আমি কখনোই দ্বিধাবোধ করব না, সে তুমি হোক আর যেই হোক। আরিশ যে আরুর প্রকৃত জীবনসঙ্গী তা আগেই বারবার প্রমাণ করে। কেবল কথাতেই নয়, কাজেও তা বারবার প্রমাণ করেছে। সে জানে আরিশ স্বার্থপরের মতো নয়, যারা জীবনে সফলতা পেয়ে সকলকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে। হঠাৎ আরিশ আরুষিকে বলল, আমাকে কি আজকে খুব সুন্দর লাগছে আরু পাখি? মানে মেয়েরা কি আজকে আমাকে দেখে পাগল হয়ে যাবে? আরুষি আরিশের পাশে গিয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। এই হাত যখন একবার ধরেছি, তখন অন্য সকল হাতের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখবো। তাই এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। দেখেছো, তুমি এই সহজ কথাটাকে কত সহজভাবে বুঝলে, কিন্তু আমার সাফল্যের ব্যাপারটাকে নিয়ে তুমি কত জটিলতা সৃষ্টি করলে। আরু মুচকি হেসে বলল। আরিশ আরুর নাকটা টেনে দিয়ে বলল। চলো আরু পাখি। আরিশ আরুর হাতটা ধরে ওকে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিল। সবার ওদের দিকে তাকিয়ে রয়েছে, বুঝতে পারছে যে দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। কে কি ভাবলো তাতে বরাবরই দৃষ্টিপাত করে না আরিশ। তাই আজকেও ওর দিকে কে কি ভাবে তাকিয়ে আছে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এতক্ষণ কোথায় ছিলি? সবাই অপেক্ষা করছে তোর জন্য, প্রোগ্রামটাও থেমে রয়েছে। আসলে বাবা, অফিসের একটা কাজ গিয়ে লেট হয়ে গেছে, সেজন্য। তখনই মাইক্রোফোনে প্রিন্সিপালের গলার আওয়াজ ভেসে এলো। এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আরিশিও ইতিমধ্যে চলে এসছে। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের কৃতি ছাত্র, যার জন্য এই যার জন্য এই বিরাট অনুষ্ঠানের আয়োজন।
সঙ্গে সঙ্গে করতালির আওয়াজ আরুর কানে ভেসে এলো। এত জোরে করতালির আওয়াজ শুনে আরু শিউরে উঠল। এটা এক টান টান উত্তেজনার মুহূর্ত, যেখানে পরিবারের সকলেই আজ গর্বিত আরিশকে নিয়ে। আরিশ স্টেজের উপরে উঠতেই একটা মেয়ে এসে হাতে একটা ফুলের তোড়া দিয়ে গেল। আরিশের মুখে সেই মন মাতানো হাসি, যা দেখে যে কেউ পাগল হয়ে যেতে পারে। এমনিতেই আরিশ অত্যন্ত সুন্দর, তার ওপর পাঞ্জাবিটাও মানিয়েছে বেশ। আর অগোছালো চুলগুলো আরও কিছুটা পরিপাটি করে দেওয়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আরিশ আমাদের কলেজের কৃতী ছাত্র। আমি সত্যিই গর্বিত আজ এরকম একজন স্টুডেন্ট পেয়ে। এরকম চূড়ান্ত ফলাফল আজ অবধি আমরা খুব কমই পেয়েছি। চেষ্টা করব যেন ভবিষ্যতে আরিশের মতো স্টুডেন্ট আরও বাড়াতে পারি। আমি এখন চাই আমাদের কৃতী ছাত্র আরিশ যেন সবাইকে উদ্দেশ্য করে তার জীবনের এই সাফল্যর চাবিকাঠির আসল রহস্যটা সকলকে জানায়। বলেই মাইক্রোফোনটা আরুষির হাতে ধরিয়ে বললেন। মাইক্রোফোনটা হাতে নিতেই আরিশ কোনো রকম ইতস্ত বোধ করলই না। নির্বিঘ্নে নির্দ্বিধায় বলতে লাগলো, জীবনের লক্ষ্যটা হলো একটা বিরাট যুদ্ধের মাঠের মতো, যা অনেক বড়। তাকে প্রশস্ত করার জন্য নিজের সম্পূর্ণ প্রচেষ্টাই দরকার হয়। আজকে আমি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। এর মানে এটা নয় যে আমার জীবনের লক্ষ্য সকলের থেকে আলাদা, তা নয়। আমিও একজন সাধারণ মানুষের মতোই, যে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নিয়ে সমান তালে মেতে থাকে। পরিবারের সাপোর্টটা হলো সবচেয়ে বড় জিনিস, যা কেউ হয়তো পায় আর কেউ হয়তো পায় না। তবে আমি খুবই লাকি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে পেয়ে। তারা আমার জীবনটাকে রঙিন করে দিতে সমানভাবে আগ্রহী ভূমিকা গ্রহণ করেছে। তাই আমি চাইব আমার এই সাফল্যের দিনে আমার আনন্দের সঙ্গে তাদেরকেও সামিল করতে। তাই আমি চাই তারা যেন স্টেজে উঠে আসেন। আরিশ টাকা মাত্র একটা স্টুডেন্ট ওদের সকলকে নিয়ে গেল স্টেজের কাছে। আরও যেতে না চাইলেই সানা আরুর হাত ধরে টেনে টেনে নিয়ে গেল। স্টেজে সবাই দাঁড়িয়েই রয়েছে, আর আরু সানার পিছনে নিজেকে লুকিয়ে রেখেছে। আরিশ আবার বলতে শুরু করলো, মা বাবা জীবনের সবচেয়ে বড় একটা অংশ। ছোট থেকে তারাই লালন পালন করেছেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। তাই তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো চূড়ান্ত পাপ আমি কখনোই করতে চাই না। তারা আমার সব। এটা হলো আমার বোন সানা। সানাকে উদ্দেশ্য করে বলছি, আমার জীবনের একটা অংশ, যে সব সময় আমার জীবনটাকে ঝলমল করে রেখেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট বলেই কিছুটা হেঁটে গিয়ে পেছন থেকে আরুর হাতটা ধরে সামনে এনে সাইড থেকে জড়িয়ে ধরলো শক্ত করে। আরিশ ওকে চেপে ধরে আছে, আর সমস্ত শরীরটা যেন কাঁপছে। সত্যি আরিশ ওর জন্য এতটা করতে পারে, তা আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। ইনি হলেন আমার ওয়াইফ, বিনতে আরুশি খান। আমার জীবনের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, যাকে আমি চাইলেও কখনো নিজের থেকে আলাদা করতে পারবো না। কিভাবে একটা মানুষকে ভালোবাসতে হয় তা আমি আমার আরু পাখির থেকেই শিখেছি। আর জীবনের শেষ সময় অবধি আমি তার হাত ধরেই চলতে চাই। আরুর চোখটা ছলছল করছে আরিশের কথা শুনে। না পেরে আরু সকলের সামনে আরিশকে জড়িয়ে ধরলো আর কেঁদেই দিল। চারিদিক থেকে হাত তালির আওয়াজ শোনা যাচ্ছে। কলেজের ছেলেরা কেউ কেউ সিটি দিচ্ছে, নানান উৎসাহজনিত কথা বলছে। জীবনের এমন একটা পর্যায়ে এসে এত বড় পাওয়া আরুর জীবনে পূর্ণতা এনে দিয়েছে। ছাদের উপরে আরুষি বসে আছে দোলনায়, আর আরিশ পেছন থেকে ওকে দোল দিচ্ছে। আরিশ এবার উঠে গিয়ে আরুষির হাত ধরে আরিশকে দোলনায় বসালো। শক্ত করে আরু আরিশের হাতটা ধরে বলল, বলুন, আপনি কেন এত ভালোবাসেন আমাকে? আরিশ আরুর নাকে হালকা করে কিস করে বলল, তোমাকে দেখেই আমার ভালোবাসতে ইচ্ছে করে, তাই আর না ভালোবেসে পারি বলো? আমি কিন্তু মজা করছি না, আপনি সত্যি কথা বলছি। বলুন, আপনি এত কেন ভালোবাসেন আমাকে? আমার মধ্যে এমন কি পেয়েছেন যে আপনি আমার প্রেমে পড়েছেন? আমার থেকেও তো আরো ভালো আর সুন্দর মেয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি সবার থেকে আলাদা। যেমন? এই যে কদিন পরে তুমি আমার বাবুর আম্মু হবে, তাই। আরু বুঝতে পারলো যে আরিশ এখন লজ্জা দেওয়ার জন্যই ওকে এসব কথাই বলবে, তাই দরকার নেই ওর উত্তর জানার। কথা ঘুরানোর জন্য বলল, কই না তো।
আপনি যতই বলুন যে না, আমি জানি যে আপনি জবটা দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি, কারণ ওনার এটার বড্ড দরকার ছিল। জবটা না থাকলে ওনাকে নিজের ভালোবাসার মানুষকে হারাতে হবে, আর আমি তা কি করে দেখি বলো? কিন্তু আপনি নাহিদ ভাইকে চিনলেন কি করে? মনে আছে সানা যেদিন ঘুরতে গেছিল সেদিনের কথা? তুমি বোর ফিল করছিলে, আর তোমাকে বাড়ির গেটের সামনে ড্রপ করে আমি বেরিয়ে গেলাম। নাহিদ ভাইকে খোঁজার জন্যই গেছিলাম। অবশেষে ওনাকে পেলাম। সব কিছু জানার পর এক মুহূর্ত ভাবলাম না আর সিদ্ধান্ত নিতে, তাই ওনার জবটা দিয়ে দিয়েছিলাম অফিসে। আর এরপরেও যদি তিথির বাড়ি থেকে না মানে, তাহলে আমি নিজের দায়িত্বে ওদের বিয়েটা দেব। আপনি কত ভাবেন সবার জন্য। বলেই আরিশের কাঁধেই মাথা রাখলো। আমাকে এইভাবে সারা জীবন ভালোবেসে যাবেন, আমি আর কিছু চাই না। আকাশের উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে মুচকি আরিশ হাসল। চাঁদটাও যেন আজ সমান তালে ওর সঙ্গেই খুশি। সকালবেলা আরও রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে, যদিও অনিকা খান নিজেই বানাচ্ছেন আর আরও কেবল হাতে হাত ধরে হেল্প করে দিচ্ছে, কারণ আরও কিছু করতে চাইলে অনিকা খান করতে দেননি। আরও ওটার সাথে সাথেই আরিশকে ডেকে দিয়েছিল। তারপর দুজনের কিছু খুনসুটি চলার পর আরও নিচে নেমে এলো, আর আরিশ এখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। কিছুক্ষণ পর আরিশ নিচে নেমে আসতে কেবল পরিবেশটা সম্পূর্ণ নিস্তব্ধ। সকলেই সেখানে উপস্থিত থাকলেও কেউ কোনো কথাই বলছে না। সকলের মাঝে দেখতে পেল ওর খালাম্মা রেনু খান আর রাইসাকে, তবে হাতে রয়েছে লাগেজ। তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে গাড়ির ড্রাইভার, সে হয়তো সেগুলো গাড়িতে নিয়ে যাওয়ার জন্যই অপেক্ষা করছে। আরিশ রাইসা আর ওর খালাম্মাকে দেখেই কৌতূহলী নিয়ে বলল, হোয়াট এ সারপ্রাইজ! তোমরা কখন এলে? রাইসা কিছু করতে করতে বলল, আমরা কালকে রাতেই এসেছি তোমার এমন খুশির খবর শুনে। তবে তুই ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলি, সারাদিনে ধকলে ক্লান্ত ছিলি, তাই আর তোকে ডাকলাম না, যদিও আমাদের আসতে অনেকটা দেরি হয়েছিল। রেনু খান কিছুটা রেগে আছেন, তা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কী কারণ সেটা বুঝতেই পারছে না। তাহলে এতক্ষণে কি আরুষিকে নিয়ে আবার কোনো ঝামেলা করলো উনি? তখনই আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষির মুখটা বেশ খুশি। তার মানে এমন কিছু হয়েছে যে আরুষি তাতে খুব খুশি। কিন্তু কি হয়েছে সেটা এখন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কেউ কিছুই বলছেই না, সকলেই নিস্তব্ধ প্রায়। তাহলে তোমাদের হাতে এত লাগেজ কেন? তোরা কি আবার কোথাও যাচ্ছিস? রেনু খান মুখ বাঁকিয়ে বললেন আরুষিকে উদ্দেশ্য করে, তোর বউয়ের জন্য আর থাকতে পারলাম কই? ওর জন্যই তো আমার মেয়ে এত অপদস্থ হয়েছে, বারবার ওকে হেনস্থা করেছে, আর সেই দুঃখেই তো আমার মেয়ে চলে যাচ্ছে। না হলে তুই তো জানিস ও তোকে কতটা চায়।